Redmi Turbo 5 Max এই কালারটা শুধুমাত্র দামি স্মার্টফোনেই না, এখন মোটামুটি মিড রেঞ্জ, লোয়ার মিড রেঞ্জ সব প্রাইস পয়েন্টে চলে আসছে। Turbo 5 Max এরও রিয়ার প্যানেলে আমরা দুইটা ক্যামেরা দেখছি, বডি ফ্রেমটাতে মেটাল দেখছি, বাট Turbo 5 এর তুলনায় একটু বড় সড়ো, হ্যাঁ একটু বড়, এই যে যদি দেখেন তাহলে একটু বড় কিন্তু এই ডিভাইসটা। শুধু বড় মানেই ম্যাক্স এমন না, হ্যাঁ ভিতরে এসএসডিতেও ইমপ্রুভমেন্ট রয়েছে, আর বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি থাকবে, যেমন বিশাল বড় ব্যাটারি 9000 mAh। এনিওয়ে এই স্মার্টফোনটি আমাদের স্টুডিওতে পাঠিয়েছিল SMS গ্যাজেটস, তাদের কাছে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন Turbo 5, Turbo 5 Max, Turbo 4 সব কিছুই অ্যাভেলেবল রয়েছে। অনলাইন, অফলাইন, ঢাকার বাইরেও অনেকগুলো শপ রয়েছে তাদের, সেখান থেকে চাইলে পারচেস করতে পারেন। ফার্স্ট অফ অল Turbo 5 এর মতোই আমরা এখানেও দেখছি মেটাল বডি রয়েছে, যে কারণে হাতে নিলে আপনি বেশ প্রিমিয়াম একটা ফিল পাবেন। কিন্তু Turbo 5 Max এর তুলনায় আমি Turbo 5টা হাতে নিয়ে বেশি মজা পাই, কারণ হচ্ছে এটার সাইজটা একটু ছোট, বেশ স্ট্যান্ডার্ড লাগে, আর এইটা বেশ বড় সড়ো, একটু স্কোয়ারি শেপটা যে হাতের মাঝে আপনি ওই ফিলটা পাবেন আর কি। তবে প্রয়োজনীয় অন্যান্য পোর্টস অ্যান্ড বাটন ঠিকই রয়েছে। রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে এবং এটা হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, খুব বেশি না। IP68 এর রেটিং রয়েছে, পানি টানি ঢোকার চান্সেস খুবই কম। এই ফোনটার যে ডিসপ্লেটা, এইটা মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছেই ভালো লাগার কথা। ফার্স্ট অফ অল দেখুন, বেজেল এরিয়া খুবই ন্যারো, টপ সেন্টারে যে 5 হোল কাটআউটটা রয়েছে এটাও কিন্তু অনেক ছোট। তাছাড়া ডিসপ্লেটা খুবই কালারফুল, বেশ ভিভিড ভাইব্রেন্ট একটা কালার দেয়। মাল্টিমিডিয়া কনজামশন, গেমিং বলুন, সব কিছু দেখতে বেশ ভালো লাগে। তাছাড়াও এই স্মার্টফোন দিয়ে তোলা ছবিগুলো এই ফোনের ডিসপ্লেতে আরও বেশি দুর্দান্ত লাগে। ডিসপ্লের সাইজটা বেশ বড়ই বলা যায়, 6.83 ইঞ্চ, যেখানে Turbo 5 এর ডিসপ্লে সাইজ 6.59 ইঞ্চ। সো এইটা ডিসপ্লেটা একটু বড় পাচ্ছেন এবং একটু ওয়াইডও আপনাদের কাছে লাগবে। আর এই ডিসপ্লেটা 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে সর্বোচ্চ, তবে এটা 90 to 120 হার্জের মধ্যেই মোটামুটি ওঠানামা করে। যথেষ্ট ভালো PWM ডিমিং রয়েছে 3840 হার্জ। অন্যদিকে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট রয়েছে, অ্যান্ড 3500 নিটস পর্যন্ত আমরা পিক ব্রাইটনেস দিতে দেখছি। তবে আউটডোর, ইনডোর, ডিরেক্ট সানলাইট কোনো জায়গায় চালাতে আমাদের সমস্যা হয়নি। এই ফোনও আমাদের কাছে এসেছে কিন্তু 1 মাসেরও অধিক সময় ধরে। তো এতে করে আমরা বিভিন্ন সিনারিওতে বিভিন্ন জায়গায় ব্যবহার করেছি, বিভিন্ন অবস্ট্রাকলের মাঝে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। ভালো লেগেছে টাচ রেসপন্স। আমরা Turbo 5 এর ক্ষেত্রেও বলছিলাম ওইটা টাচ রেসপন্স খুবই ভালো, বেশ রেসপন্সিভ। এটাও কিন্তু একই রকমভাবে খুবই রেসপন্সিভ একটা ডিসপ্লে। তবে কালার অ্যাকিউরেসির জায়গায় বলতে গেলে আপনি যদি ধরেন আইফোনের সাথে কম্পেয়ার করে বলতে চান, না আইফোনের মতো একদম ওরকম অ্যাকুরেট কালার দেয় না, বরং এটা আরেকটু ভাইব্রেন্ট কালার দেয়। ডিসপ্লেতে কোনো ধরনের টিন্টের ইস্যু আমরা ফেস করিনি, তাছাড়া কর্নার এরিয়া বা সাইড থেকে কোনো ধরনের নেগেটিভিটিও আমরা পাইনি। Turbo 5 Max এর সবকিছু মিলে ডিসপ্লে কোয়ালিটির জোস ভালো লাগবেই। ঠিক তেমনিভাবে আপনাকেও জোসভাবে প্রেজেন্ট করতে চাইলে আমাদের টাইজোতে চলে আসুন এখনই। টাইজোর এখন অনলাইন, অফলাইন দুইটা শপ রয়েছে। আপনারা অনলাইন থেকেও নিতে পারেন এবং সরাসরি মিরপুর 10-এ স্টোর রয়েছে, সেখান থেকে এসেও দেখে শুনে নিতে পারেন। মূলত টাইজোতে কি পাওয়া যায়? আমাদের ফ্যাশন ব্র্যান্ডের জিনিসপত্র। রিসেন্টলি অ্যাড হয়েছে বেশ কিছু ড্রপ শোল্ডার টি শার্ট, যেগুলো ডিজাইন আমারই করা। আই হোপ আপনাদের ভালো লাগবে। আবার আমাদের টাইজোতে এখন আপনারা কিন্তু গ্যাজেটস আইটেমগুলো পেয়ে যাবেন, সেগুলো নিতে পারেন। আপনারা ফেব্রিক আইটেম যেগুলো রয়েছে সেগুলোতে 10% ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। গ্যাজেটস আইটেমগুলো রেগুলার প্রাইস মানে অন্য সবগুলোর তুলনায় বেশ কিছুটা কম রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে আমি ইনফরমেশন মেনশন করে দিলাম, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। অলরাইট, আউট অফ দ্য বক্স এই ফোনটা রান করে HyperOS 3 অন টপ অফ Android 16। চাইনিজ ভ্যারিয়েন্টের এই ডিভাইসগুলোতে নর্মালি ওরা 3টা আপডেট দিয়ে থাকে, আশা করছি এই ফোনটাতে ওরা 3টা আপডেটই দিবে। MediaTek Dimensity 9500 রয়েছে এখানে SoC হিসাবে, আর UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, LPDDR5X এর র্যাম, এবং ফোনটা আপনারা পেয়ে যাবেন 512GB 256 অ্যান্ড 1TB ভ্যারিয়েন্টে। আর র্যাম ভ্যারিয়েন্টে পাওয়া যায় দুইটা, 12 এবং 16। আমি বলবো ভাই 12-র মধ্যেই থাকেন, 16-তে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই, সেক্ষেত্রে দামটা অনেক বেশি পড়ে যাবে। মানে অন্য স্পেকে তখন আপনার মনে হবে যে এত দাম দিয়ে অন্য অনেক কিছুতে একটু কমতি পাবেন, লাইক ক্যামেরা হতে পারে সেটা। এনিওয়ে এই স্মার্টফোনটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, বেশ কিছু জায়গায় আপনারা চাইনিজ ব্যাপার স্যাপার পাবেন অন্য চাইনিজ স্মার্টফোনগুলোর মতোই। আর হ্যাঁ, নোটিফিকেশনের ডিলে আমরা এখানেও কিন্তু পেয়েছি, যে জিনিসটা অনেকেই একটু বোদার করতে পারে, আবার কারো ক্ষেত্রে এটা সমস্যা না। নর্মালি যারা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন কেনে এই সমস্ত বিষয় জেনে শুনেই কেনেন, জাস্ট নোটিফিকেশনের ডিলে আছে কিছুটা। এর বাইরে ম্যাপিংয়ের সমস্যা আমরা পাইনি, তারপরে নেটওয়ার্ক রিসিপশনের সমস্যা পাইনি, সে জায়গাগুলো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারছে। অন্যদিকে এই স্মার্টফোনটার মাল্টিটাস্কিং রেজাল্ট খুবই ভালো, র্যাম ম্যানেজমেন্ট ভালো পাবেন, HyperOS ভালো করছে, HyperOS তেমন কোনো আমি ইস্যু পাইনি। আমরা দুইটা অ্যাপকে ক্র্যাশ করতে দেখছিলাম, এর মাঝে মেসেঞ্জার ক্র্যাশ করেছে একবার, আর একটা হচ্ছে গিয়ে আন্তত দিতে গিয়ে মানে আন্তত টেস্ট করতে গিয়ে দেখলাম ক্র্যাশ করছে। এর বাইরে কোনো অ্যাপে আমরা ক্র্যাশ করতে দেখিনি, বাকি অ্যাপগুলোতে ঠিকঠাক রেজাল্টই পেয়েছি। যেমন দেখুন, অ্যাপ ওপেন ক্লোজ টাইম কিন্তু খুবই ফাস্ট এই স্মার্টফোনটিতে। আপনি অ্যাট এ টাইম অনেকগুলো অ্যাপ নিয়ে কাজ করতে পারবেন, যেটা আমি বললাম একটু আগে, মাল্টিটাস্কিংয়ে ভালো আউটপুট দিচ্ছে। ফোনটা ওভারহিট হচ্ছে না, অতিরিক্ত হিট জেনারেট করছে না রেগুলার টাস্কে। তবে গেমিং,
কিংবা যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো হেভি ইন্টারনেট ব্যবহার করে, আবার ক্যাপকাটের ক্ষেত্রে হালকা ওয়ার্ম হতে আমি দেখেছি। গেমের ক্ষেত্রে আমরা এখানে গেনশন ইম্প্যাক্ট দিয়ে ট্রাই করি, জেনশেন বলেন। এই গেমটা আমরা 60 FPS প্লে করি, 59++ FPS ধরে রাখতে পারছে, যেটা এর ছোট ভাইও কিন্তু ধরে রাখতে পারছিল। ওটাতে বোধহয় মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 ছিল। সো এখানে 9500 পাচ্ছেন। এটা অবশ্যই একটা ফ্ল্যাগশিপ গ্রেডের এসওসি এবং পারফরমেন্সটা আপনাদের কাছে মনে হবে আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনই ব্যবহার করছেন। সো ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা রেজাল্ট আউটপুট দিতে দেখবেন এই ফোনকে। হ্যাঁ, 30-40 মিনিট গেম প্লের ক্ষেত্রে 41-42 ডিগ্রি পর্যন্ত আমি হিট জেনারেট করতে দেখছি, যেটা হাতে একটু বেশি ফিল মনে হতে পারে, মানে ফিলস লাইক এটা 50 ডিগ্রির কাছাকাছি, বাট ওই পর্যন্ত থাকে আমাদের টেস্টিংয়ে আমরা দেখলাম। এই পোর্শনটা একটু বেশি গরম হয়, সরি এই যে এই পাশটা এই বরাবর এসওসি মেবি ওইখানে, কিন্তু দ্রুত আবার কুল করতে পারে আর পারফরমেন্স ড্রপ করতে দেখিনি এতে আমরা। পাশাপাশি আমরা পাবজিও রান করি, যেটা 120 FPS একদমই স্ট্যাবল একটা রেজাল্ট দেয়। মোটামুটি আপনি অ্যাভারেজের ক্ষেত্রে এটাতেও বলতে পারেন ওই 19 পয়েন্ট সামথিং এরকম, সো ভালো জায়গায় আছে। এর পাশাপাশি আমরা সিওডি রান করছি। স্মার্টফোনটা যখন প্রথম আসছিল তখন দেখছিলাম খুব একটা অপটিমাইজড রেজাল্ট দিচ্ছে না ওই গেমের সাথে, বাট এখন এটা খুবই অপটিমাইজড একটা রেজাল্ট দিচ্ছে, একদম স্মুথ রেজাল্ট দিচ্ছে। এরপরে ফুটবল আমরা রান করছিলাম, হ্যাঁ সেটাও স্মার্টফোনে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, অতিরিক্ত হিট জেনারেট না করেই বরং এই গেমটা আরও স্মুথলি প্লে করতে পারছে। গেমিংয়ের জন্য এই ফোন নিতে চাইলে এই ফোনের দাম এখন 44,499 টাকা, সেই জায়গা থেকে ইজিলি রিকমেন্ড করা যায় আপনাদের। এখন বলতে পারেন ভাই আমি এই প্রাইস পয়েন্টে তো স্ন্যাপড্রাগনের এসওসি পাই। হ্যাঁ, মোটামুটি ভালো স্ন্যাপড্রাগনের এসওসি যুক্ত ডিভাইস পাবেন, আর একটু বাড়ালে আপনি 8 Gen 5ও পেয়ে যাবেন, এটা ঠিক আছে, হয়তো 5-10 হাজার টাকা বাড়ালে। সত্যি বলতে এই স্মার্টফোনের পারফরমেন্স আপনার কাছে মোটেই কম মনে হবে না, এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 9500 এটা কিন্তু যথেষ্ট স্ট্যাবল অ্যান্ড হাই পারফরমেন্সের একটা প্রসেসর। আই থিঙ্ক এর পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। এটুকু বলতে পারি যে হ্যাঁ, দাম কিছুটা কমে 40-এর আশেপাশে চলে আসলে দেন গুড ডিল, হ্যাঁ সেটা আমরা বলতে পারি, বাট পারফরমেন্স খারাপ এটা বলা যাবে না। স্মার্টফোনটির খারাপের জায়গা কোথায় তাহলে? ক্যামেরা কমতি আছে ভাই। আপনি 44-45 হাজার টাকায় এই ক্যামেরা সেট আপ ডেফিনেটলি আশা করেন না। 50 মেগাপিক্সেলের মেইন, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং, এই সেম জিনিসটা আমি এখানেও পেয়েছি। আসলে এই ফোনটা টোটালি পারফরমেন্সিক ডিভাইস, ক্যামেরাতে কমতি আছে। ক্যামেরার আউটপুটেও আপনি আহামরি সন্তুষ্ট হতে পারবেন না। আপনি প্রপার লাইটিং কন্ডিশনে, হ্যাঁ মেইন ক্যামেরার শার্পনেস ডিটেল ভালো দেয়, রেডমির যে রেগুলার টোন ওইটা আছে, মোটামুটি একেবারে ওভার স্যাচুরেটেডও না, আবার একেবারে ন্যাচারাল না, অনেকটা ন্যাচারালের কাছাকাছি একটা কালার টোন দেয় আর কি। শ্যাডোর দিকে ডিটেল কম, কর্নার এরিয়াতে ডিটেলের পরিমাণ কিছুটা কম আছে। ইনডোরে বা লো লাইট সিনারিওতে একটু শ্যাডোতে কন্ট্রাস্টে হতে দেখবেন। নাইট মোড অন করলে তুলনামূলকভাবে ব্রাইট ছবি আসে, বাট সফটনেস লক্ষ্য করা যায় এখানে আর কি। এই জুম করতে চাইলে মেইন ক্যামেরার ছবিকে জুম করে প্রায় 2x এর কাছাকাছি নিয়েও ব্যবহার করা যাবে। যেহেতু এখানে টেলিফটো নেই, আপনারা পোর্ট্রেট 1x অ্যান্ড 2x ব্যবহার করতে পারছেন, তো সেক্ষেত্রে 2x এর ছবিটাই মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগার কথা। এজ ডিটেকশন ভালো আছে, এজ ডিটেকশন যথেষ্ট ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও ন্যাচারালি লাগছে, তবে ওই যে ব্রাইট করে দেওয়ার একটা প্রবণতা আছে আর কি, চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন বলে কথা। আর আলট্রাওয়াইডটা আমার কাছে মনে হলো সেম সেন্সর এখানেও আছে, বাট যেটা হয় এইটার প্রসেসিং বেটার হওয়াতে তুলনামূলকভাবে আউটপুটটা একটু বেটার দিচ্ছে, ছবিগুলো আরও বেশি ক্রিস্প আর একটু ডিটেলড মনে হয় আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার বেশ সুন্দর ছবি দেয়। সুন্দর মিন্স স্কিন গ্লো করবে, ব্রাইট করবে, দেখতে সুন্দর লাগবে। তবে যারা একেবারে ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের কাছে আবার ভালো নাও লাগতে পারে। এই একটু রেডি টাইপের ছবি দেয় মোট কথা। এখন দুঃখজনক হলেও সত্যি এটাই মাইনে নিতে হইতেছে যে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সর্বোচ্চ 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে হচ্ছে। রাইট নাও এটাতেই রেকর্ড হচ্ছে। রাইট নাও যে সাউন্ড পাচ্ছেন সেটাও এই স্মার্টফোনের মাইক্রোফোন থেকেই পাচ্ছেন। এখন যেটা হয় এইটার কালার টোনে কিছুটা ইস্যু আছে আর রেজলিউশনের ঘাটতি আছে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। বাট এই ফোনটারও মাইক্রোফোন কোয়ালিটি ভালো। ব্যাক সাইডের ক্ষেত্রে আপনারা 4K 60 fps রেকর্ড করতে পারবেন, ওই ভিডিও কোয়ালিটি ভালো, সেখানে শার্পনেস ডিটেল ভালো আছে। এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু টাইম নেয়, এর বাইরে কোনো সমস্যা আমি পাই নাই। কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এই স্মার্টফোনটা অ্যাটলিস্ট আমরা আশা করছিলাম 4K 60 fps থাকবে, যেটা আসলে একটা বিশাল কমতির কারণে আমি বলবো এটা থাকা উচিত ছিল। ওভারঅল ক্যামেরা নিয়ে আপনারা ওই লেভেলে সন্তুষ্ট হতে পারবেন না 45,000 টাকায়, এটা আগেই বলে দিচ্ছি। আপনার মনে হবে হ্যাঁ এই ক্যামেরা সেটআপ আমি আশা করি 38 থেকে 40,000 টাকার মধ্যে, তারপরে তো টেলিফটো নাই, টেলিফটো আরও কম দামেও পাওয়া যায়। এই ফোনটা তাদেরই চয়েস করা উচিত যারা কিনা পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস খুঁজে থাকেন। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি এক কথায় বলতে গেলে ভালো। দ্বিতীয়ত এই স্মার্টফোনটার ব্যাটারিটা অনেক বড় সড়ো, এটাও একটা ভালো দিক। 9000 mAh এর ব্যাটারি অ্যান্ড 100 ওয়াটের চার্জিং সিস্টেম, 27 ওয়াট রিভার্স চার্জিং সিস্টেমও রয়েছে এতে, ওয়্যারড। এখন একটা ওয়্যারলেস চার্জিং সিস্টেমের কানেক্টিভিটি থাকলে তো ভালো হতো, আর একটু প্রিমিয়াম ফিল আমরা পাইতাম। বাট চার্জার বড় আছে, ব্যাটারি বিশাল বড় আছে, আপনারা লং টাইম এই ফোন ব্যবহার করতে পারবেন। যারা কিনা মোটামুটি মানে একদম রেগুলার ইউজার, খুব বেসিক ইউজার, প্রায় 2 দিনের মতো ব্যবহার করে ফেলবেন। এখন একটা 5000 mAh এর ব্যাটারিযুক্ত ডিভাইসের সাথে যদি কম্পেয়ার করেন প্রায় ডাবল, ওই লেভেলে তো পাবেন না। আপনি ধরে নিতে পারেন যারা হেভি ইউজার
1.5 দিনের কাছাকাছি ব্যবহার করতে পারছেন, মানে একদিন খুব নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনি, সে যে লেভেলে ব্যবহার করেন না কেন, একদিন প্লাস টাইম। সরি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হচ্ছে এই যে এখানে, পজিশনটা সুন্দর জায়গায়, মানে যত বড় ফোন সেই হিসেবে ঠিক আছে, এটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। শুরুতে যেটা বলছিলাম নেটওয়ার্ক সিস্টেমে কোনো প্রবলেম নেই, বাকি বিষয়বস্তু ঠিকভাবে কাজ করছে। এই ফোনটার কমপ্লেন বা কমতির জায়গা দাম অনুযায়ী ক্যামেরা সেকশনটা, ওইখানে যদি আরেকটু বেটার কিছু দিত, লাইক যেমন সামনের ক্যামেরায় 4K থাকতো এবং একটা টেলিফোটো থাকতো, তাহলে এইটার নামের যে যথার্থতা রয়েছে সেটা আসলে আমরা দেখতে পেতাম। ম্যাক্সে আমরা এরকম ম্যাক্স কিছু একটু আশা করি। তারপরে অনেকে বলতে পারেন ভাই স্ন্যাপড্রাগন এসএসডি দিয়ে আসলে আরও বেশি পছন্দ হতো। সত্যি বলতে আমার নিজেরও বেশি পছন্দ হতো, বাট এই প্রসেসরটাতে ভরসা রাখতে পারেন। আমরা অনেক ফ্ল্যাগশিপ স্মার্টফোনেও এটা ব্যবহার হতে দেখেছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি আশা করবো এই ফোনের দাম আরও কিছুটা কমবে, 41-40-এর আশেপাশে চলে আসলে ভালো ডিল। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।